অনেক বছর আগে সোনাপুর নামে একটি সুন্দর গ্রাম ছিল। চারদিকে সবুজ মাঠ, পাখির ডাক আর শান্ত পরিবেশ। গ্রামের মানুষ খুব সুখে শান্তিতে বাস করত। কিন্তু গ্রামের একদম শেষ প্রান্তে একটি পুরনো বাড়ি ছিল। সবাই সেই বাড়িটিকে নীল বাড়ি বলে ডাকত। বাড়িটি বহু বছর ধরে খালি পড়েছিল। দিনের বেলাতেও কেউ তার কাছে যেত না, কারণ গ্রামের মানুষ বিশ্বাস করত বাড়িটিতে কোনো অশুভ শক্তি বাস করে। শুনেছিস, নীলবাড়ি নিয়ে আবার নতুন কথা ছড়িয়েছে। কি কথা? গত রাতে নাকি বাড়ির ভেতর আলো জ্বলছিল। আরে, কেউ হয়তো ঢুকেছিল। না রে, যারা দেখেছে তারা বলেছে জানালায় একটা সাদা মুখও দেখা গেছে। আমি এসব বিশ্বাস করি না। তাহলে চলো একদিন গিয়ে দেখে আসি। ঠিক আছে, কাল রাতেই যাব। এরপর তারা দুজন ধীরে ধীরে নিজেদের বাড়ির পথ ধরল। এভাবেই ভয়ের রাত শেষ হয়ে গেল, আর সূর্যের আলো নিয়ে নতুন একটি সকাল শুরু হল। ভোর হতেই রায়হান বাজারের উদ্দেশ্যে রওনা দিল। তার প্রয়োজনীয় খাবার ও দৈনন্দিন জিনিসপত্র কেনার জন্য সে গ্রামের পথ ধরে এগিয়ে যেতে লাগল। প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা শেষ করে রায়হান ধীরে ধীরে তার বাড়ির পথে ফিরে চলল। চারপাশের শান্ত পরিবেশ উপভোগ করতে করতে সে গ্রামের রাস্তা ধরে এগিয়ে যেতে লাগল। কি আশ্চর্য! আকাশে তো কোনো মেঘই ছিল না, তবুও হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল। আজ তো সেই বাড়িটায় যাওয়ার কথা ছিল, তাহলে কি আজ আর যাওয়া হবে না? মনে হচ্ছে আজ আর সম্ভব হবে না। শুভ সকাল রায়হান, কেমন আছো তুমি? এই তো, আমি ভালো আছি। সোহেল ভাই, তুমি কেমন আছো? হ্যাঁ, আমিও ভালো আছি। কাল তো ওই বাড়িতে যাওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টি হওয়ার কারণে আর যাওয়া হলো না। তবে আজকে তো মনে হচ্ছে বৃষ্টি হবে না। কি বলো, সন্ধ্যায় কি যাওয়া যায় ওই বাড়িটায়? হ্যাঁ, চলো তাহলে আজকে সন্ধ্যায় যাই। অনেক দিন ধরে বাড়িটা নিয়ে যে রহস্য শুনছি, আজ নিজের চোখে দেখে আসা যাক। আচ্ছা, ঠিক আছে, চলো তাহলে আজ সন্ধ্যায় আমরা ওই বাড়িটায় গিয়ে সব রহস্যের সত্যিটা খুঁজে বের করব। আচ্ছা। সন্ধ্যা নামার পর রায়হান ও সোহেল একসঙ্গে সেই রহস্যময় বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। গ্রামের নির্জন পথ ধরে হাঁটতে হাঁটতে তারা ধীরে ধীরে বাড়িটির দিকে এগিয়ে যেতে লাগল। চারপাশে নীরবতা, শুধু ঝিঁঝি পোকার ডাক আর হালকা বাতাসের শব্দ শোনা যাচ্ছিল। দেখেছ, এটাই হলো সেই নীল বাড়ি। এই বাড়ির কথাই তোমাকে বলেছিলাম। হ্যাঁ, বাড়িটাকে দেখে সত্যিই বেশ অদ্ভুত লাগছে। এত বড় একটা বাড়ি, অথচ চারপাশে কোনো মানুষের চিহ্ন নেই। গ্রামের লোকজন বলে রাত হলে এই বাড়ির ভেতর থেকে অদ্ভুত শব্দ শোনা যায়। কেউ কেউ আবার জানলায় রহস্যময় ছায়াও দেখেছে। এসব সত্যি কিনা আজই দেখা যাবে। চলো ভেতরে গিয়ে রহস্যের পর্দা ফাঁস করা যাক। নীলবাড়ির প্রধান দরজার সামনে গিয়ে দাঁড়ালো। চারদিকে নীরবতা, শুধু ঠান্ডা বাতাস বইছে। পুরনো দরজাটি ধীরে ধীরে ঠেলে খুলে রায়হান ও সোহেল বাড়ির ভেতরে প্রবেশ করল। ভেতরে ঢুকতেই তাদের চোখে পড়ল ধুলোময় মেঝে, দেয়ালে ঝুলে থাকা মাকড়সার জাল আর চারপাশের ভৌতিক নীরবতা। উফ, মনে হচ্ছে বহু বছর ধরে এখানে কেউ আসেনি। কিন্তু কেমন যেন অদ্ভুত লাগছে। মনে হচ্ছে কেউ আমাদের দেখছে। শুনলে, এটা কিসের শব্দ ছিল? মনে হলো যেন
ওপরতলায় কেউ হাঁটছে। আরে রায়হান, ওপরে তাকাও, কে যেন হাঁটছে। আমার খুব ভয় লাগছে। ওটা কি? আমি জানি না, কিন্তু এখানে আর এক মুহূর্তও থাকবো না। তাড়াতাড়ি পালাও, আমার মনে হচ্ছে কিছু একটা আমাদের দিকে এগিয়ে আসছে। ভয়ঙ্কর সেই দৃশ্য দেখার পর রায়হান ও সোহেল আর এক মুহূর্তও সেখানে দাঁড়িয়ে থাকার সাহস পেল না। বাড়ির বাইরে বেরিয়েই তারা প্রাণপণে নিজেদের বাড়ির দিকে ছুটতে শুরু করল। ভয়ে তাদের বুক কাঁপছিল, আর তারা একবারও পেছনে ফিরে তাকায়নি। অবশেষে রায়হান ও সোহেল নিরাপদে গ্রামের মধ্যে ফিরে এলো। দুজনেই হাঁপাচ্ছিল, আর তাদের মুখে স্পষ্ট ভয়ের ছাপ দেখা যাচ্ছিল। গ্রামের রাস্তার পাশে দাঁড়িয়ে তারা কিছুক্ষণ বিশ্রাম নিল। সোহেল ভাই, আমরা যা দেখলাম সেটা কি সত্যিই ভূত ছিল? আমি জানি না রায়হান, কিন্তু আমি আমার জীবনে এমন ভয়ঙ্কর কিছু কখনো দেখিনি। প্রথমে আমি এসব বিশ্বাস করতাম না, কিন্তু আজ নিজের চোখে দেখার পর মনে হচ্ছে গ্রামের লোকজন মিথ্যা বলেনি। হ্যাঁ, কিন্তু একটা বিষয় আমার মাথায় ঘুরছে। ওই অবয়বটা কে ছিল? আর সে ওই বাড়িতেই বা কেন আছে? আমারও জানতে ইচ্ছে করছে, তবে আজ রাতেতে আর না। ঠিক বলেছ। কাল সকালে আমরা আবার দেখা করব, তারপর ঠিক করব কি করা যায়। চলো এখন বাসায় যাওয়া যাক, আজকের জন্য অনেক হয়েছে। এই কথা বলে রায়হান ও সোহেল ধীরে ধীরে নিজেদের বাড়ি পথে রওনা দিল। দেখতে দেখতে রাত কেটে গেল, আর নতুন দিনের আলো নিয়ে সকাল এসে হাজির হল। কিন্তু আগের রাতের সেই ভয়ঙ্কর ঘটনা রায়হান ও সোহেলের মন থেকে একটুও মুছে যায়নি। শুভ সকাল রায়হান। কাল রাতে ঠিকমতো ঘুমাতে পেরেছ? না ভাই, বারবার ওই সাদা অবয়বটার কথা মনে পড়ছিল। চোখ বন্ধ করলেই যেন ওটাকেই দেখছিলাম। আমারও একই অবস্থা, সারা রাত ঘুমই হল না। সোহেল ভাই, তুমি কি মনে করো আমরা সত্যিই ভূত দেখেছিলাম? আমি নিশ্চিত না, তবে একটা কথা নিশ্চিত, আমরা যা দেখেছি সেটা সাধারণ কিছু ছিল না। তাহলে এখন কি করব? আমার মনে হয় গ্রামের বয়স্ক লোকদের সঙ্গে কথা বলা উচিত। হয়তো তারা নীলবাড়ির আসল ইতিহাস জানে। হ্যাঁ, ঠিক বলেছ। হয়তো সেই রহস্যের পেছনে কোনো সত্য লুকিয়ে আছে। তাহলে চলো কাশেম চাচার কাছে যাই। উনি গ্রামের সবচেয়ে পুরনো মানুষদের একজন। হয়তো উনিই আমাদের কিছু বলতে পারবেন। চলো যাওয়া যাক। এই কথা বলে তারা কাসেম চাচার বাড়ির দিকে রওনা দিল। কিছুক্ষণ হাঁটার পর রায়হান ও সোহেল কাশেম চাচার বাড়ির সামনে এসে পৌঁছাল। সেখানে এসে তারা দেখল কাশেম চাচা বাড়ির দরজার সামনে বসে সকালের শান্ত পরিবেশ উপভোগ করছেন। তারপর কাসেম চাচা উঠে দাঁড়িয়ে ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে এলেন। আরে সোহেল আর রায়হান, তোমরা এখানে? এসো বাবা, কাছে এসো। চাচা, আপনার সঙ্গে নীলবাড়ি নিয়ে কিছু কথা ছিল। নীলবাড়ি? ওই বাড়ির কথা কেন বলছো তোমরা? চাচা, আমরা গতরাতে ওই বাড়িতে গিয়েছিলাম। সেখানে এমন কিছু দেখেছি যা আমরা কখনো ভাবিনি। তোমরা কি সত্যিই নীলবাড়ির ভেতরে গিয়েছিলে? হ্যাঁ চাচা, আর আমরা সেখানে একটা অদ্ভুত জিনিস দেখেছি। তাহলে তোমরা অবশেষে সেই রহস্যের মুখোমুখি হয়েছ? চাচা, আপনি কি নীলবাড়ির ব্যাপারে কিছু জানেন? গতরাতে আমরা সেখানে যা দেখেছি তার সত্যিটা জানতে চাই। হ্যাঁ বাবা, আমি জানি, কিন্তু সেই ঘটনা অনেক বছর আগের।
এই গ্রামের অনেকেই সেই সত্যটা ভুলে গেছে। চাচা, তাহলে আমাদের সব খুলে বলুন। ওই বাড়িতে আসলে কি হয়েছিল? অনেক বছর আগে ওই নীলবাড়িতে এক পরিবার থাকত। তারা খুব ভালো মানুষ ছিল, কিন্তু এক রাতে এমন একটি ঘটনা ঘটেছিল যার পর থেকে বাড়িটা পরিত্যক্ত হয়ে যায়। কি হয়েছিল সেই রাতে, চাচা? শোনো বাবা, আজ থেকে প্রায় ২০ বছর আগে ওই মিলবাড়িতে এক পরিবার থাকত। পরিবারের কর্তা ছিলেন আজাদ নামে এক ভালো মানুষ। তার স্ত্রী আর ছোট মেয়েকে নিয়ে তারা খুব সুখেই থাকত। এক রাতে হঠাৎ করে সেই বাড়ির ভেতর থেকে অনেক চিৎকারের শব্দ শোনা যায়। এক রাতে হঠাৎ করে সেই বাড়ির ভেতর থেকে অনেক চিৎকারের শব্দ শোনা যায়। গ্রামের মানুষ ভয়ে কেউ বাড়ির কাছে যেতে সাহস করেনি। চিৎকার? তারপর কি হলো চাচা? সকালে গ্রামের কয়েকজন মানুষ সাহস করে বাড়িটায় যায়, কিন্তু তারা দেখে বাড়ির সব দরজা জানালা খোলা, অথচ আজাদ আর তার পরিবারের কাউকে খুঁজে পাওয়া যায় না। তাহলে তারা কোথায় গেল? সেদিন রাত ছিল খুব অন্ধকার। হঠাৎ করে গভীর রাতে আমি নীলবাড়ির দিক থেকে একটা অদ্ভুত শব্দ শুনতে পাই। মনে হচ্ছিল কেউ সাহায্যের জন্য ডাকছে। আমি সাহস করে বাড়ির কাছে যাই। জানলা দিয়ে দেখি আজাদ ঘরের মধ্যে এদিক ওদিক হাঁটছে আর খুব চিন্তিত দেখাচ্ছে। কিন্তু হঠাৎ করেই ঘরের বাতিটা নিভে যায়। সেই চিঠিতে লেখা ছিল, আজাদ এমন একটি রহস্যের মুখোমুখি হয়েছিল যার সত্যি কেউ জানত না। আর সেই রাতের পর থেকেই নীলবাড়ি পরিত্যক্ত হয়ে যায়। তবে বা তোমাদের জন্য ভালো হবে তোমরা তান্ত্রিক হরিনাথের কাছে যাও। তিনি এই ধরনের অদ্ভুত ঘটনার ব্যাপারে অনেক কিছু জানেন। তার কাছে গেলে তোমরা নিজের চোখের সামনে সেই রাতের আসল ঘটনা দেখতে পারবে। নীলবাড়িতে কি ঘটেছিল, কেন সেই রহস্য আজও রয়ে গেছে, সব সত্য তোমাদের সামনে প্রকাশ হবে। আচ্ছা, ঠিক আছে। এই কথা বলে রায়হান ও সোহেল দুজনেই তান্ত্রিক হরিনাথের বাড়ির উদ্দেশ্যে হাঁটা শুরু করল। গ্রামের নির্জন পথ ধরে তারা ধীরে ধীরে এগিয়ে যেতে লাগল। কিছুক্ষণ হাঁটার পর রায়হান ও সোহেল তান্ত্রিক হরিনাথের বাড়িতে পৌঁছে গেল। আপনি কি তান্ত্রিক হরিনাথ? হ্যাঁ, আমি হরিনাথ। বলো, কী কারণে এসেছো? আমরা নীলবাড়ির রহস্য জানতে চাই। কাশেম চাচা আমাদের আপনার কাছে পাঠিয়েছেন। আমি তোমাদের সাহায্য করতে পারি, তবে যা দেখবে তা দেখে ভয় পেও না। এরপর তিনি কিছু মন্ত্র পড়তে লাগলেন। হঠাৎ আমাদের শরীর শীতল হয়ে উঠতে লাগল। চারপাশের বাতাস যেন ভারী হয়ে গেল, আর অদ্ভুত এক নীরবতা নেমে এলো। ভয় পেও না, যে তোমাদের সামনে দাঁড়িয়ে আছে সে আজাদের স্ত্রী মায়া। বলো, আমাকে কেন ডেকেছো? সেদিন রাতে আসলে কি ঘটেছিল? সেদিন গভীর রাতে কয়েকজন লোভী মানুষ আমাদের বাড়িতে ঢুকেছিল। তারা জানতো আমার স্বামী আজাদের কাছে অনেক টাকা ও মূল্যবান জিনিস আছে। তারপর কি হলো? আজাদ তাদের বাধা দিয়েছিল, কিন্তু তারা আমাদের কোনো কথা শোনেনি। সেই রাতেই আমাদের পরিবারের ওপর ভয়ঙ্কর বিপদ নেমে আসে। তারপর কি হলো? তারা খুবই নিষ্ঠুর ছিল। শেষ পর্যন্ত তারা আমাদের সবাইকে হত্যা করে। তাহলে সেই কারণেই নীলবাড়ি পরিত্যক্ত হয়ে যায়? হ্যাঁ, ঘটনার পর মানুষ ভয়ে বাড়িটা এড়িয়ে চলতে শুরু করে। ধীরে ধীরে সত্যটা হারিয়ে যায়। হ্যাঁ, ঘটনার পর মানুষ ভয়ে বাড়িটা এড়িয়ে চলতে শুরু করে। ধীরে ধীরে সত্যটা হারিয়ে যায়, আর তার জায়গায় ছড়িয়ে পড়ে নানা ভূতের গল্প। আমি শুধু চেয়েছিলাম
কেউ যেন একদিন আমাদের সঙ্গে কি ঘটেছিল সেই সত্যটা জানতে পারে। আর একটি অনুরোধ আছে তোমাদের কাছে, যারা আমাদের এত নির্মমভাবে হত্যা করেছিল তাদের অপরাধের সত্য যেন সবার সামনে আসে। আমি চাই আমাদের প্রতি যে অন্যায় হয়েছে তার বিচার হোক। তুমি চিন্তা করো না, আমরা সত্যটা গ্রামের মানুষের সামনে তুলে ধরব এবং এই ঘটনার বিচার আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। যদি তুমি এটা করতে পারো তাহলে আমার আত্মা সত্যিই শান্তি পাবে। এত বছর ধরে আমি শুধু এই অপেক্ষাতেই ছিলাম। এই কথা বলে মায়ার আত্মা ধীরে ধীরে রায়হানদের সামনে থেকে অদৃশ্য হয়ে যেতে লাগল। চারপাশে হালকা বাতাস বইতে শুরু করল, আর কিছুক্ষণের মধ্যেই সেই রহস্যময় অবয়বটি মিলিয়ে গেল। অবশেষে মায়ার আত্মা তার মনের কথা বলতে পারল। এত বছর ধরে সে শুধু সত্য প্রকাশের অপেক্ষায় ছিল। তোমার এখন দায়িত্ব হলো সত্যিটাকে সবার সামনে তুলে ধরা। তবে মনে রেখো, এই পথ সহজ হবে না। আমরা কি পারব? হ্যাঁ, তোমরা পারবে। হরিনাথের কথা শুনে রায়হান ও সোহেল নতুন সাহস পেল। এরপর তারা হরিনাথকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে গেল। বাড়ির পথে হাঁটতে হাঁটতে তারা দুজনই মনে মনে প্রতিজ্ঞা করল, নীলবাড়ির সেই পুরনো ঘটনার সত্য একদিন সবার সামনে তুলে ধরবে।